হরে কৃষ্ণ। তো আজকে আমরা শেয়ার করব পনাতীর্থ। তো পনাতীর্থর ইতিহাস আমরা জানতে পারি যে 1516 খ্রিস্টাব্দে এই পনাতীর্থের সূচনা করেন শ্রী অদ্বৈত আচার্য। তিনি মায়ের ইচ্ছা পূরণের জন্য সপ্ততীর্থ আহ্বান করেন। তো আমরা একটু ইতিহাসে ফিরে যাই। সুনামগঞ্জ জেলার আদি ইতিহাস থেকে জানা যায়, প্রাচীনকালে লাউর নামে একটি আলাদা রাজ্যপাট ছিল। লাউরের ইতিহাস অতি প্রাচীন। অসংখ্য কিংবদন্তি এবং ঘটনাবলী ও তথ্যাবলীতে তৎকালীন লাউর রাজ্য সমৃদ্ধ। লাউর রাজ্যের রাজ্যপাল ছিলেন কেশব মিশ্র নামক জৈনক ব্যক্তি। লাউরের রাজারা ছিলেন কেতান গোত্রীয় মিশ্রের, তাদের উপাধি ছিল সিংহ। লাউর রাজধানী লাউর ছাড়া অন্য অংশ ছিল জগন্নাথপুর, বানিয়াচংয়ের রাজ্যের সীমানা জুড়ে বিস্তৃত। বর্তমানের সুনামগঞ্জ জেলার ময়মনসিংহ জেলা হবিগঞ্জ কিয়দংশ নিয়ে গঠিত ছিল তৎকালীন লাউর রাজ্য। তাহিরপুর উপজেলার উত্তর ভরদল ইউনিয়নের হলহলিয়া গ্রামে তৎকালীন লাউরের রাজা বিজয় সিংহের বাসস্থানের ধ্বংসাবশেষের এখনও বিদ্যমান রয়েছে, যা বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক তত্ত্বাবধানে রয়েছে। লাউরের পঞ্চদশ শতাব্দীতে দিব্যসিংহ নামে জৈনক রাজা রাজত্ব করতেন। কথিত আছে, বিখ্যাত বৈষ্ণব সাধক অদ্বৈত আচার্যের পিতা কুবের আচার্য তর্ক পঞ্চানন দিব্যসংঘের মন্ত্রী ছিলেন। লাউরের রাজা দিব্যসিংহ বৃদ্ধ বয়সে রাজ্যভার তদীয় পুত্রের হাতে ছেড়ে দিয়ে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন এবং তদীয় মন্ত্রী পুত্র অদ্বৈত আচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন। অদ্বৈত আচার্যই বৈষ্ণব ধর্মের উজ্জ্বলতম নামে খ্যাত এবং দিব্যসিংহ কৃষ্ণদাস নামেও পরিচিত। কৃষ্ণদাস নাম তার অদ্বৈত রাখিলা, অদ্বৈত চরিত কিছু তোহা প্রকাশিলা। অদ্বৈত আচার্যের বাল্যনাম ছিল কমলাক্ষ। তিনি বর্তমান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়ন, লাউর পরগনার নবগ্রাম 1434 বা 35 খ্রিস্টাব্দে আবির্ভূত। বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর তার নাম হয় অদ্বৈত। পঞ্চদশ শতাব্দীতে অদ্বৈত আচার্য চৈতন্য বিষয়ক পদ রচনার সূত্রপাত করেন। আমরা এখন শেয়ার করছি কিভাবে এই পন্থীত্বের সূচনা হয়। কালের করাল ঘ্রাসে অদ্বৈত বাড়ি ও তার নির্মিত আশ্রম জাদুকাটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, যা নবগ্রাম নামে খ্যাত ছিল। দেশ বিদেশ হতে বহু ভক্ত অনুসারীগণ পুণ্যার্থীরা এখানে আসেন পুণ্য স্নানের উদ্দেশ্যে। 1516 খ্রিস্টাব্দে এই পন্থীত্বের সূচনা করেন শ্রীমান অদ্বৈত আচার্য। মানুষ তাকে গৌরা আনা ঠাকুর বলে জানেন। তার জন্মস্থান তাহিরপুর উপজেলার বাধারঘাট ইউনিয়নের নবগ্রাম। তো স্নানের তিথি প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পুণ্য স্নানের জন্য এই স্থানে কয়েক লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এখানে ভক্তরা স্নান ও তর্পণ করে। এই পন্থীত্ব প্রতি বছর একবারে হয়ে থাকে। এই দিন ও কনের জন্য ভক্তরা অধীর আগ্রহে থাকেন পুরো বছর। অদ্বৈত ঠাকুর সপ্ততীর্থ আহ্বান করেন। আমরা কিভাবে সপ্ততীর্থ আহ্বান করেন সেই সম্বন্ধে জানব। পঞ্চদশ শতাব্দীতে বৈষ্ণব সাধক অদ্বৈত আচার্যের পিতা কুবের আচার্য বা কুবের মিশ্র তর্ক পঞ্চানন রাজা দিব্য সিংহের মন্ত্রী ছিলেন। কিছুকাল পর
1435 খ্রিস্টাব্দে তার স্ত্রী নাভা দেবীর গর্ভে এক সন্তান লাভ করেন। কমলের মতো সুন্দর বলে তার নাম রাখেন কমলাক্ষ। কমলাক্ষের মাতা নাভা দেবী স্বপ্নে দেখতে পান তার কোরস্থ শিশু শঙ্খ চক্র গদা পদ্মধারী মহাবিষ্ণু। তার অঙ্গজ্যোতিতে চারিদিকে আলোকিত, মুখে দিব্যাভা। হতবিহ্বল নাভা দেবী সেই স্বর্গীয় মূর্তির সম্মুখে প্রণত হয়ে শ্রী চরণধন প্রার্থনা করেন। কিন্তু মাতা কর্তৃক সন্তানের পাদযোগ প্রার্থনা করা অনুচিত, তাই স্বপ্ন ভেঙে গেলে নাভাদেবী মহা চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কমলাক্ষের অনুরোধে স্বপ্নের সকল বৃত্তান্ত তাকে খুলে বলেন। সবশেষে বলেন, সপ্ততীর্থ ভারী আহ্বানের ভাগ্য কি আমার হবে? মায়ের অভিলাষ পূরণে কমলাক্ষ হাত মুষ্টি করে বললেন, সপ্ততীর্থ হানি কোথায় করিবা স্থাপন? আজ রাতে সকল তীর্থের এখানে আগমন ঘটবে এবং আগামী প্রাতে মাতা সেই তীর্থভারিতে অবগাহন করেন। নিকটস্থ শৈল শিখরে কমলাক্ষ অবস্থান করে প্রভাতে ঘণ্টাধ্বনি করলেন। সাথে সাথে সকল তীর্থবাড়ি অজরে ধারায় বয়ে যেতে শুরু করল। কমলাক্ষের মাথা নাভাদেবী যেন বিশ্বাস করতে চায় না, মনের প্রশ্ন জাগে, এই সত্যই কি সপ্ততীর্থ? কমলাক্ষ তার মায়ের সঙ্গে সপ্ততীর্থ বাড়িকে পরিচয় করিয়ে দিলেন। এ হলো শ্যামার সমামৃত যমুনা, পাপনাশী গঙ্গা এবং রক্তপীত আদি তীর্থবাড়ি। আনন্দ উৎফুল্ল মনে জননী তীর্থগণকে প্রণাম করে সপ্ততীর্থ বাড়িতে অবগাহন করেন। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি। সবাই এখানে আসবেন।